আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে অনুশীলনীতে যেগুলো ভুল আছে সেগুলো আমরা সলভ করব। তো তোমাদের অনেকেই এই প্রশ্নটা করে থাকো যে তোমার পদার্থবিজ্ঞানে যে ভুলগুলো আছে এগুলো একটা ফাইল আকারে দেওয়া যায় কিনা। তো তোমাদের সুবিধার জন্য আমরা অলরেডি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে সলভ ক্লাস সেটা কিন্তু নিয়েছি, এবং আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের যে ভুলগুলো আছে সেগুলো আমরা সলভ ক্লাস নিচ্ছি। এবং গতবার তোমাদের একজন প্রশ্ন করেছিল যে ভাইয়া যে ভুল অ্যান্সারগুলো দেওয়া আছে এগুলো যে প্রশ্ন উল্লেখ করা হয় তাহলে আমাদের দাগায় রাখতে সুবিধা হয়, সেজন্য কিন্তু আমরা এবার প্রশ্নের নাম্বারটাও সাইডে দিয়ে রাখছি। তো এই ক্লাসটা করার পর কিন্তু তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে অনুশীলনীগুলো, কারণ কি পদার্থবিজ্ঞানে কিন্তু 80 থেকে 90% অনুশীলনী থেকে সরাসরি চলে আসে। তো আসলে আমরা শুরু করি। দেখো, প্রথমে তাপগতিবিদ্যা অধ্যায় থেকে কি বলছে, 70 নম্বর কোয়েশ্চেন, একটি ইঞ্জিন যদি 4500 জুল তাপ শোষণ করে এবং 2500 জুল তাপ বর্জন করে তাহলে কাজের পরিমাণটা কত হবে। খুব স্বাভাবিক, কত হবে, এই 4500 জুল থেকে 2500 জুল আমি বাদ দিব, তাই না? তাহলে কত হবে, 4500 থেকে আমি 2500 বাদ দিই, তাহলে কিন্তু হবে তোমার 2000 জুল। তো এটা অ্যান্সারটা কত হবে, 2000 জুল। তাহলে এখানে অ্যান্সারটা আমার কোথায় হচ্ছে, দেখো অ্যান্সারটা কোথাও কি আসে নাই, বই তোমার ডি নাম্বারটা অ্যান্সার দেওয়া আছে, যদিও এটা ভুল। তাহলে অ্যান্সারটা আমরা কী হবে জানি, অ্যান্সারটা হবে হচ্ছে তোমার 2000 জুল। আচ্ছা, এরপরেরটা তো আসি আমরা। আচ্ছা, 82 নম্বর প্রশ্ন বলছে ফার্স্ট চ্যাপ্টারে যে কোনো তাপগতীয় প্রক্রিয়ায় যদি একটি সিস্টেম আয়তন বৃদ্ধি পায় তাহলে পরিপাশের সঙ্গে তাপের আদান প্রদান হয় না। তো এক্ষেত্রে নিচের কোনটি সত্য? তাপের আদান প্রদান হয় না মানে এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া এখন তোমার ধরো আয়তন বৃদ্ধি পাচ্ছে, আয়তন বৃদ্ধি মানে কি, আয়তন বৃদ্ধি মানে কাজ করা লাগতেছে, কাজ করতে কি শক্তি ব্যয় হচ্ছে, শক্তি ব্যয় হলে কি হবে, সিস্টেমটা গরম হবে না শীতল হবে, সিস্টেমটা কিন্তু শীতল হবে। তাহলে অ্যান্সারটা কী হবে, এখানে সিস্টেমটি শীতল হয়। বাট অনুশীলনীতে কিন্তু তোমার বি নাম্বারটা দেওয়া আছে, সেটা কিন্তু ভুল অ্যান্সার। তাহলে এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে তোমার সি নাম্বারটা। আচ্ছা, এরপরটাতে আসো। দেখো, বলছে যে কোনো সিস্টেমের ওপর যদি 500 জুল কাজ সম্পাদন করা হয় তাহলে সিস্টেম থেকে 300 জুল চাপশক্তি বেরিয়ে যায়। তাহলে অন্তঃস্থ শক্তি পরিবর্তন কত? তাহলে যে পরিমাণ কাজ সম্পাদন করছি সেখান থেকে আমি যদি তাপশক্তি যেটা বের হয়ে গেল সেটা যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসছে। তাহলে 500 থেকে 300 বিয়োগ করলে অ্যান্সার কত আসে, 200 জুল আসে, প্লাস 200 জুল। বাট বইয়ে কিন্তু দেওয়া আছে -200 জুল, তার মানে এটা কিন্তু একটা ভুল অ্যান্সার। আচ্ছা, তাহলে হচ্ছে এটা গেল 3 নম্বর কোয়েশ্চেন। এরপরের কোয়েশ্চেন আমরা আসি। দেখো, এটা হচ্ছে তোমার স্থির তড়িৎ থেকে আসছে যে তড়িৎ ক্ষেত্রে যদি একটা তোমার 1.5 × 10 ইনভার্স 4 কুলম্ব চার্জের ওপর 2.25 নিউটন বল কাজ করে তাহলে প্রাবল্য কত। তো প্রাবল্যের সূত্রটা আমরা কি জানি, প্রাবল্যের সূত্রটা কিন্তু খুবই সহজ, E = F/Q। আচ্ছা, তাহলে এখন এফ এর ভ্যালুটা কত দেখো, 2.25 নিউটন। এফ এর ভ্যালু কত, একটু ডিস্টার্ব করতেছে বোর্ডে। আর এখানে হচ্ছে তোমার চার্জের পরিমাণটা কত, 1.5 × 10 ইনভার্স 4। আচ্ছা, তাহলে এটা যদি আমরা করি তাহলে E = F/Q। এখানে অ্যান্সারটা কত আসবে জানো, অ্যান্সারটা আসবে তুমি যদি ক্যালকুলেটর করো তো 15,000 নিউটন পার কুলম্ব আসবে। বাট বইয়ে দেওয়া আছে তোমার এই নাম্বারটা কিন্তু হবে না, এখানে অ্যান্সারটা হবে তোমার সি নাম্বারটা। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো, এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করলে খুব সহজে তোমরা পারবা। এরপরে আসো। দেখো, বলছে যে এল দৈর্ঘ্য, দীর্ঘ হবে, এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য হবে। আচ্ছা, এল দৈর্ঘ্য এবং ডি ব্যাসের একটি তারের রোধ যদি আর হয়, এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। পরের ক্রাইটেরিয়া কি বলছে, একই উপাদানের দৈর্ঘ্যটা কত, 4L, আর হচ্ছে ব্যাস কত, 2D বলছে। তাহলে তারের রোধটা কত হবে সেক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে আমরা যদি রোধটা বের করি, R = আমরা কি জানি, R = আমরা জানি ρ × L/A, এটা কিন্তু জানি, তাই না? তাহলে দৈর্ঘ্য কত বলছে, দৈর্ঘ্য বলছে ছোটো হাতের L, তাহলে রোটা আমি বাদ দিলাম, তাহলে হচ্ছে তোমার ছোটো হাতের L থাকতেছে। আর ডি ব্যাসের বলছে, তাই না? তো ব্যাসের ক্ষেত্রে হচ্ছে তোমার এরিয়া সূত্রটা কি জানি আমরা, যে তোমার এরিয়া মানে হচ্ছে πr², তাই না? r² কি d/2 স্কোয়ার, তাহলে 2টা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু তোমার এই d² হয়ে যাচ্ছে, তার মানে r is proportional to কিন্তু d² হয়ে যাচ্ছে, সরি 1/d²। তাহলে এটা গেল হচ্ছে তোমার ফার্স্ট ক্রাইটেরিয়া। এখন দ্বিতীয় ক্রাইটেরিয়া কি বলছে দেখো, যে দৈর্ঘ্যটা কত হবে। তাহলে আমি কিন্তু এই সূত্রটা থেকে এখানে পাইছি এটা, যে r is proportional to কি পাচ্ছি, L/d² পাচ্ছি। আচ্ছা, প্রথম ক্ষেত্রে দেখো দৈর্ঘ্যটা কত বলছে, 4L, তাই না? তাহলে 4L যদি হয় তাহলে আমি উপরে 4L লিখে দিলাম। এরপরে বলছে যে ব্যাসটা কত, 2D মানে কি, এখানে d² আছে, তাহলে 2d² করলে কত হবে, 4d² হবে কিন্তু। তাহলে দেখো r is proportional to 4L/4d², তাহলে কি দেখো 4 কিন্তু দুই পাশ থেকে কাটা যাচ্ছে, তাহলে r is proportional to 1/d², মানে প্রথমটার মতোই হচ্ছে না, প্রথমটার মতোই হচ্ছে। তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা কিন্তু হবে r। বই কিন্তু দেওয়া আছে 4rটা কিন্তু হবে না, অ্যান্সারটা হবে কিন্তু r। খুবই সহজ জিনিস কিন্তু। আচ্ছা, এরপরে আসো।
আচ্ছা, এটা খুবই সহজ জিনিস, মানে এটা আসলে তুমি যদি মানে অনুশীলনী দেখে ভুল করে দেখো তাহলে একদম তোমার মানে কি বলবো, টিচাররা কখনোই তোমাকে মার্ক দিবে না। দেখো কি বলছে যে প্রতিটি আর রোধের এন সংখ্যক তারকে কয়েকটিতে শ্রেণীতে তারপর হচ্ছে তোমার সমান্তরালে যুক্ত করা হলো। তাহলে হচ্ছে তোমার শ্রেণীতে যে হচ্ছে তোমার তুল্য রোধ আছে RS, সেটা সমান্তরাল তুল্যদ্বয়ের RP হইলে RS এবং RP অনুপাতটা হবে। খুব সহজ। যদি তোমার শ্রেণীতে ধরো n সংখ্যক থাকে, তাহলে ধরো 3টাই ধরলাম আমি, তাহলে হবে কিন্তু এরকম 3n হবে রোধটা। আর যদি হচ্ছে তোমার যে সমান্তরালে থাকে, সমান্তরালে থাকলে ধরো 1/n, এভাবে যে আমরা 3টা যোগ করি, তাহলে এখানে কিন্তু হয়ে যাবে হচ্ছে তোমার n/3 হয়ে যাচ্ছে। তাহলে দেখো 3n/n/3 তাহলে কত হবে, মানে RS/RP। তাহলে দেখো n কাটা 3টা কিন্তু ওপরে চলে আসবে, তার মানে হচ্ছে 9 হয়ে যাবে। তার মানে দেখো 3টার ক্ষেত্রে 9 হচ্ছে মানে কি n স্কয়ার সংখ্যক হচ্ছে, তার মানে এখানে অ্যান্সারটা হবে কিন্তু n স্কয়ার। তো আশা করি এটা কেউ ভুল করবে না, মানে এটা খুবই সিলি মিস্টেক, এটা ভুল করাই যাবে না কিন্তু। আচ্ছা, এরপরে আসি আমরা। বলছে একটি মিলি অ্যামিটারে যদি হচ্ছে তোমার সর্বোচ্চ প্রবাহমাত্রা কত 5 মিলি অ্যাম্পিয়ার, আর এটাকে যদি 5 অ্যাম্পিয়ার হচ্ছে প্রবাহমাত্রায় পরিণত করতে চাই, তাহলে হচ্ছে তোমার কতটুকু হচ্ছে তোমার কি পরিবর্তন করতে হবে রোধটাকে। তো এখানে কুণ্ডলের রোধটা বলছে 20 ওহম। তো দেখো যদি আমি হচ্ছে তোমার মিলি অ্যামিটার থেকে হচ্ছে অ্যামিটারে পরিণত করতে চাই, তাহলে আমাকে শান্ট যুক্ত করতে হবে। তাহলে আমি শান্টের সূত্রটা অ্যাপ্লাই করব। শান্টের সূত্রটা কি, এজ ইকুয়াল টু আমরা জানি এস ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার আইজি ইন্টু হচ্ছে তোমার জি, আইজি ইন্টু জি ডিভাইড বাই আই মাইনাস আইজি, তাই না? তাহলে আইজির ভ্যালুটা কত দেখো, তাহলে বলছে দেখো আইজির ভ্যালুটা হচ্ছে তোমার 5 মিলি অ্যাম্পিয়ার কিন্তু। তাহলে আইজি ভ্যালুটা কত 5 মিলি অ্যাম্পিয়ার, তার মানে কত 0.005। আর জির ভ্যালুটা কত, গ্যালোমিটারের রোধ কত 20 কিন্তু ওহম, তাহলে 20 গেল। আচ্ছা, কারেন্টের পরিমাণ কত বলছে, কারেন্টের পরিমাণ বলছে কিন্তু 5 অ্যাম্পিয়ার, তাহলে 5 অ্যাম্পিয়ার মাইনাস এই তোমার আইজিটা কত হচ্ছে 0.005। তো এটা যদি আমরা ক্যালকুলেটর করি, ক্যালকুলেটর আসে 0.02, তাহলে 0.02 কিন্তু তোমার সমান্তরাল যুক্ত করবে। শান্ট কিন্তু আমরা এমনিতে জানি সমান্তরালে যুক্ত করতে হয়, তার মানে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে তোমার খ নাম্বারটা। বইয়ে দেওয়া আছে কিন্তু ক নাম্বারটা, এটা জাস্ট এটা ভুল হতে পারে। তো এখানে বি নাম্বারটা কিন্তু অ্যান্সার হবে। এরপরে আসো। আচ্ছা, এটা হচ্ছে তোমার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সূত্র। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সূত্রটা কীরকম হবে, তোমার আইপি সমান কিন্তু তোমার হবে এনই এনআর বড় হাতের আর ছোট হাতের আর কিন্তু সিঙ্গেল থাকবে। তাহলে দেখো দুইটা কোষ বলছে, তার মানে কি আমি 2টা বসাই দিলাম, 2টা বসালে কী হবে 2E ডিভাইডেড বাই কিন্তু 2 বড় হাতের আর প্লাস ছোট হাতের আর হবে। তো এখানে হচ্ছে বইয়ে অ্যান্সারটা দেওয়া আছে এইটা, বাট বই কিন্তু এখানে ওপর কোনো 2 নাই। সো এইখানে যদি 2 থাকতো তাহলে কিন্তু রাইট অ্যান্সার হতো, এটাই দেওয়া আছে। তো এটা আসলে তোমার বি নাম্বারটা অ্যান্সার দেওয়া উচিত, কারণ এখানে জাস্ট একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, বাট অ্যান্সার বাকি কিন্তু সব ক্রাইটেরিয়া এটা কিন্তু ফিল আপ করছে। আচ্ছা, তারপর এটা দেখে রাখো যে এটা কিন্তু ভুল। আচ্ছা আচ্ছা, এখানে হুইটস্টোন ব্রিজে বলছে 4টা বাহুর দৈর্ঘ্য কত PQRS, সেটা হচ্ছে তোমার রোধ বলছে 4, 12, তারপর 16 আর 48 ওহম। তো এখানে বলছে যদি হচ্ছে সাম্যাবস্থা আনতে চাই, সাম্যাবস্থা আনতে কিন্তু আমরা হুইটস্টোন ব্রিজের সূত্রটা খুব সহজে আমরা জানি যে P/Q সমান R/S হয়, তাই না? তো এখানে আসলে এই যে 48 এটা আসলে দেওয়ার কথা ছিল, এটা আসলে অ্যান্সার চাওয়ার কথা ছিল, কারণ দেখো অনুপাত দুটো সেম হইতে হয়। তাহলে 4/12 এর অনুপাত আর হচ্ছে তোমার 16/48 এর অনুপাত দুইটা কিন্তু সেম 1/3, তার মানে অলরেডি এটা সাম্যাবস্থায় আছে। যদি 48 ওহমটা তোমার মানে আমাদেরকে না বলতো, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার 48 ওহম প্যারালেল এটা হচ্ছে অ্যান্সার হইতো। সো এটা আসলে এটাই অ্যান্সার দেওয়া আছে, বাট এটা কিন্তু প্রশ্ন অলরেডি অ্যান্সারটা দেওয়া আছে, এই জন্যই এটা ভুল একটা। আচ্ছা, এরপরে আসো। দেখো এটা হচ্ছে তোমার তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং চৌম্বকত্ব চ্যাপ্টার থেকে বলছে যে দুইটি সমান্তরাল তারের মধ্যে একই মানের দুই তড়িৎ প্রবাহিত হয় এবং তাদের মধ্যে দৈর্ঘ্য একক হচ্ছে তোমার বিকর্ষণ করে। তো এখানে বলছে যে তাদের তড়িৎ প্রবাহ আমি দ্বিগুণ করবো, আবার তাদের মধ্যে দূরত্ব 3 গুণ করবো, তাহলে নতুন দৈর্ঘ্যটা কত হবে। তো এখানে দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে মানে এটা বলের সূত্রটা হচ্ছে তোমার F = μ0 I1 I2 ডিভাইডেড বাই 2πr। তো এটা হচ্ছে সূত্র। এখন বলছে যে তড়িৎ প্রবাহ হচ্ছে আমরা দ্বিগুণ করব, তার মানে কি I1 এরও দ্বিগুণ I2 এরও দ্বিগুণ। তাহলে এখানে কত হবে, এখানে হচ্ছে তোমার 2 গুণ 2 করলে হচ্ছে 4 হবে, 4 μ0 I1 I2। আর এখানে বলছে যে 2πr, আচ্ছা আরটা ছোট হাতের হবে। আচ্ছা, আরটা তাদের মধ্যে দূরত্ব আমি 3 গুণ করবো, 3 গুণ করলে নিচে কিন্তু হচ্ছে তোমার হয়ে যাবে যে 3 × 2πr। তাহলে দেখো বাকি এই জায়গাটাতে দেখো, এটা আমি মার্ক করে রাখি,
এই জায়গায় কিন্তু সেম আছে প্রথম সূত্রের মতো, তাহলে ওপরে 4/3 কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাহলে নতুন হচ্ছে তোমার বলের মানটা কত হবে 4F/3 কিন্তু হবে। তার মানে রাইট অ্যান্সারটা হচ্ছে তোমার 4F/3। বইয়ে কিন্তু 2F/9 আছে, এটা কিন্তু ভুল অ্যান্সার। তার মানে এখানে রাইট অ্যান্সারটা কত, খ নাম্বারটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আচ্ছা, এরপরে আসো যে নিচের কোন সম্পর্কটি সঠিক নয়। তো এটা হচ্ছে প্রথম অ্যান্সারটাই হবে, মানে যদিও বইয়ে এটা দেওয়া আছে, এটা কিন্তু রাইট অ্যান্সার। প্রথম অ্যান্সারটা হবে, কারণ এটা সঠিক নয়, কারণ কি H+I হবে এবং দুইটার উপরে এরকম করে তোমার ভেক্টর চিহ্ন থাকবে। এখানে কিন্তু 1 না I হবে, তার মানে এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার নয়। তো এখানে হচ্ছে তোমার এটা কিন্তু ভুল। আচ্ছা, এরপরে আসো যে শূন্য স্থানে চুম্বকীয় ব্যাপ্তি যোগ্যতা পারমিয়াবিলিটি কত। এটা খুবই সহজ অ্যান্সার, কত 4π×10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। তো এখানে দেখো এখানে এককটা কিন্তু ভুল দিচ্ছে, এখানে এককটা হবে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। তাহলে এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার। বই কিন্তু হচ্ছে খ নাম্বার আছে, বাট এটা কিন্তু পারমিয়াবিলিটির সূত্র না। তো সমীকরণটা কত 4π×10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ক নাম্বারটা অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে আসো যে 45 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল হচ্ছে 5×10⁻⁴ টেসলা সুষম চুম্বক ক্ষেত্রে 60 ডিগ্রি কোণ তৈরি করে। তো এর মধ্যে ফ্লাক্সটা কত। তো ফ্লাক্সের এককটা কিন্তু আমরা জানি ওয়েবার। তো ফ্লাক্সের একক যেহেতু ওয়েবার, সো এখানে অ্যান্সার এটাই ঠিক আছে, মানে বাট এককটা কিন্তু টেসলাটা ভুল, এককটা হবে ওয়েবার। সো সেক্ষেত্রে এটা যদিও দেওয়া আছে বইয়ে, অ্যান্সারটা হবে এটা কিন্তু ভুল হবে, কারণ কি এককটা আমার ওয়েবার কিন্তু ফ্লাক্সের। তো খুবই সাবধান থাকা লাগবে এককের ক্ষেত্রে কিন্তু। আর এই চ্যাপ্টারগুলোতে কিন্তু তোমার একক অনেক ঝামেলা, মানে কি বলবো, ফ্লাক্সের একটা একক, ক্ষেত্রের একটা একক, প্রাবল্যের একটা একক। সো খুবই সাবধান থাকতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি যে দেখো বলছে যে কোনো দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির সমীকরণ কত, E = 220 sin 314t। তো এখানে গড় বর্গের বর্গমূল কত, আসলে কনফিউজ হয়ে যায় যে ওই যে একটা আছে না RMS বর্গমূল গড় বর্গবেগ। আচ্ছা, তো এখানে দেখো যে RMSটা আমরা যখন বের করব, RMS, তো RMSটা বের করবো যখন, তাহলে দেখো এর ভ্যালুটা কত দেওয়া আছে 220 দিয়েছে, জাস্ট খালি √2 আমি হচ্ছে তোমার ভাগ দেবো। তা √2 যদি আমি ভাগ করি তাহলে কত হবে দেখি। √2 ভ্যালুটা কত জানি, আমি ক্যালকুলেটর তো বইয়ে মানে পরীক্ষায় পাবো না। √2 ভ্যালুটা হচ্ছে 1.41, তো ওইটা দিয়ে তুমি সহজে বের করতে পারবা। তো এখানে আমি জাস্ট ক্যালকুলেটরটা ইউজ করতেছি। আচ্ছা, এটা ভ্যালুটা আসে তোমার 156.202, 156.02। তো এখানে কাছাকাছি অ্যান্সারটা কোনটা আছে, কাছাকাছি অ্যান্সারটা কিন্তু আছে খ নাম্বারটা অ্যান্সার। বই কিন্তু গ দেওয়া আছে, গ কিন্তু রাইট অ্যান্সার হবে না। তো এখানে কাছাকাছি অ্যান্সারটা হচ্ছে তোমার বি নাম্বারটা কিন্তু রাইট হবে। আচ্ছা, এরপরে আসো, আচ্ছা বই সম্ভবত ক দেওয়া আছে, যাই হোক অ্যান্সারটা হচ্ছে তোমার বি নাম্বারটা হবে। আচ্ছা, এরপর আমরা আসি। আচ্ছা, পানি এবং কাচের প্রতিসরাঙ্ক কত বলছে, 1.33 এবং 1.52। তো কাচে আলোর দ্রুতি কত, তা পানিতে কত বলছে 2.28 × 10⁸ পার সেন্টিমিটার। আচ্ছা, তো আমরা জানি যে তোমার প্রতিসরাঙ্ক যেটা আছে এটা ইজ প্রপোর্শনাল টু 1/v। তাহলে দেখো এখন কাচে পানি প্রতিসরাঙ্ক NW হবে, আর হচ্ছে আমার কাচের প্রতিসরাঙ্ক হচ্ছে NG ধরলাম। তাহলে দেখো, তাহলে ওপরে বেগটা কার ওপরে যাবে, যেহেতু গ্লাসটা নিচে আছে, কাচের বেগটা ওপরে যাবে, আর হচ্ছে তোমার পানির বেগটা নিচে আসবে। তো দেখো এখন বলছে যে পানির প্রতিসরাঙ্ক কত পাচ্ছি, 1.33 পাচ্ছি। আর যেটা হচ্ছে তোমার কাচের প্রতিসরাঙ্ক, এটা কত পাচ্ছি আমরা 1.52। আচ্ছা, আর এখানে দেখো তোমার আমার বের করতে হবে যে হচ্ছে তোমার আলোর দ্রুতিটা কত, কাচে আলোর দ্রুতি কত। তার মানে আমি ভিজিটা এখানে রাখবো আর পানিটা নিচে লিখে দেবো যে 2.28 × 10⁸। তো এটা আমরা যদি করি, দেখো আমরা কি করব, এটা আসলে ক্যালকুলেটর ছাড়া পসিবল না, অ্যান্সারটা মুখস্থ রাখতে পারো। আচ্ছা, আচ্ছা এখানে অ্যান্সারটা আসে হচ্ছে তোমার 1.995, বা যেটা 1.99, এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার হয়। বইয়ে এটা গ নাম্বারটা অ্যান্সার দেওয়া আছে, গ নাম্বারটা কিন্তু হবে না, ক্যালকুলেটর ইউজ করলে আমাদের ঘ নাম্বারটা অ্যান্সার আসে। সো এটা জাস্ট একটু মুখস্থ রাখবা, যেহেতু এটা আসলে তোমার ক্যালকুলেটর ছাড়া পসিবল না, কারণ এত বড় জিনিস তো তুমি পরীক্ষা হলে করতে পারবে না, মাথা ঘুরে যাবে। আচ্ছা, এরপরে আসো যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কিসের ওপর নির্ভর করে না। বইয়ে দেওয়া আছে আলোর বর্ণ, বাট আমরা কিন্তু জানতে পারবো প্রতিসরাঙ্ক কিন্তু অবশ্যই আলোর বর্ণের উপর নির্ভরশীল। তাহলে মাধ্যমদের প্রকৃতি এটার ওপরও নির্ভরশীল, আলোকীয় ঘনত্ব এর ওপরও নির্ভরশীল, আলোর বর্ণ এর ওপরও নির্ভরশীল। তাহলে নির্ভরশীল কোনটার ওপর না, আপতন কোণের ওপর কিন্তু নির্ভর করে না। তাহলে এখানে রাইট অ্যান্সারটা কী হবে, রাইট অ্যান্সারটা হবে কিন্তু আপতন কোণ। আচ্ছা, এরপরে আমরা আসি। আচ্ছা, একটি বস্তু অবতল লেন্স থেকে যদি ইউ দূরত্বে থাকে, তাহলে কোনটিতে একটি সদ্বিম্ব কী সত্ত্বে গঠিত হবে। তো
তো যেহেতু অবতল লেন্স সৎবিম্ব কখনো গঠিত হবে, মানে সৎ মানে বাস্তব, কখনো গঠিত হবে, তার মানে কোনো শর্তেই এটা বাস্তব বিম্ব গঠিত হবে না। বই দেওয়া সম্ভবত খ অথবা মানে কোনো একটা, বাট অ্যান্সারটা কী হবে, কোনো শর্তে কিন্তু এটা গঠিত হবে না। আচ্ছা এরপরে আসো। আচ্ছা বলছে যে একটি সমতল লেন্সের বায়ুতে ফোকাস দূরত্ব তার বক্রতার ব্যাসার্ধের সমান, মানে ফোকাস দূরত্ব এফ ইজ ইকুয়াল টু আর, তাহলে লেন্সটি উপাদানের প্রতিসরাঙ্ক কত। আচ্ছা তাহলে এখানে আমরা প্রথমে সূত্রটা লিখবো যে 1/f সমান সমান কী হবে, যে সমান মিউ মাইনাস 1 ইন্টু 1 মাইনাস r1 মাইনাস 1 মাইনাস r2। তো দেখো যেহেতু সমতল লেন্স বলছে, বুঝছো, তো প্রথম যেটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, প্রথম লেন্সের ব্যাসার্ধ এটা হচ্ছে তোমার পজিটিভ হবে, পরের লেন্সের ব্যাসার্ধটা কিন্তু নেগেটিভ হবে। তার মানে এখানে কিন্তু প্লাস প্লাসটা মাইনাসটা আলটিমেটলি প্লাস হয়ে যাচ্ছে। তাহলে 1/f সমান সমান 1/, আমরা কিন্তু আর লিখতে পারতেছি, কারণ কি এই ফোকাস দূরত্বটা বক্রতার ব্যাসার্ধের সমান। তাহলে দেখো 1/r সমান সমান কী পাচ্ছি, মিউ মাইনাস 1 ইন্টু হচ্ছে তোমার 1 প্লাস আর প্লাস 1 প্লাস আর, কারণ কি এই মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে 1/r সমান সমান আমরা কী পাচ্ছি, মিউ মাইনাস 1 ইন্টু হচ্ছে তোমার 2/r পাচ্ছি। তাহলে দেখো দুইটা আর আমি যদি কাটাই দিই তাহলে কী হবে, দুইটা আর আমি কাটলাম, তাহলে এই টুটা এর নিচে চলে আসবে না, তাহলে মিউ মাইনাস 1 সমান সমান কী হচ্ছে, মিউ মাইনাস 1 সমান সমান হচ্ছে 1/2। তাহলে মিউ মাইনাস 1 সমান সমান 1/2 হয়, তাহলে মিউ সমান সমান কত হবে, মানে একের সাথে আর হাফ যোগ করলে কত হবে, 1.5 হবে, 1.5 মানে কত 1.5, তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে 1.5। তো বইয়ে দেওয়া আছে খ নাম্বার হবে না, অ্যান্সারটা হচ্ছে আমার 1.5। খুব সহজ, খালি সূত্রটা অ্যাপ্লাই করলেই তোমরা পারে যাবা। আচ্ছা এরপরে আসো। আচ্ছা জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে, আচ্ছা বলছে যে একটি গোলীয় দর্পণের তোমার লক্ষ্যবস্তু কত সামনে স্থাপন করছে, মানে ইউ সমান 15 সেন্টিমিটার, আর হচ্ছে বিম্ব গঠিত হয়েছে তোমার 30 সেন্টিমিটার পিছনে গঠিত হয়েছে, তার মানে এটা ভিটা হচ্ছে তোমার নেগেটিভ হবে। তাহলে ফোকাস দূরত্ব কত, খুব সহজ সূত্র, যে 1/f সমান সমান 1/u প্লাস 1/v। তো সবাই কি ভুল করবা, এই যে ভিটা যে পিছনে গঠিত হয়েছে, এখানে যে এটা ভি নেগেটিভ, এটা তোমরা ভুলে যাবা। তো দেখো 1/f ফোকাস দূরত্ব আমার লাগবে 1/f, তাহলে দেখো ইউ এর ভ্যালু কত, 1/15, আর ভির আগে যেহেতু একটা হচ্ছে পিছনে গঠিত হয়েছে এটা নেগেটিভ, তার মানে এটা মাইনাস হবে, তাহলে 1/30। তাহলে কত হচ্ছে তোমার, লসাগু আমরা 30 করলাম, তাহলে 15 দিয়ে ভাগ করলে 2, 30 ভাগ করলে 1, তাহলে হচ্ছে তোমার 1/30। তার মানে ফোকাস দূরত্ব আমরা আসতেছে 30 সেন্টিমিটার। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে তোমার ডি। আচ্ছা অনুষ্ঠিত কোনটা আছে তোমার একটু দেখে নিও, নাম্বারটা দেওয়াই আছে, বাট অ্যান্সারটা হচ্ছে তোমার ডি নাম্বার হবে। আচ্ছা এরপরে আসো, কি বলছে যে ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষায় আলোর যে বর্ণের জন্য ঝালরের বেধ বা প্রস্থ ন্যূনতম হবে সেটা হলো, তো বিটার সূত্রটা কি জানেন, বেধের সূত্র হচ্ছে তোমার ডি ল্যামডা বাই হচ্ছে তোমার 2a। তাহলে দেখো এই বেধটা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, তার মানে যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার সবচেয়ে কম হবে এই কয়টার মধ্যে, সেটার ক্ষেত্রে বেধটা হচ্ছে তোমার ন্যূনতম। তাহলে দেখো আমরা যদি অ্যাপ্লাই করি বেনি আসহ কলা, আচ্ছা এখানে দেখো সবার নিচে আছে লাল, বই অ্যান্সার দেওয়া আছে লাল, লালটা কী হবে না, লালের জন্য সবচেয়ে বেশি হবে, তাহলে এখানে অ্যান্সারটা কবে দেওয়া হবে, নীলটা সবার ওপরে আসে, এই জন্য নীলটা অ্যান্সার। আচ্ছা আরেকটা কাজ করি, কেমিস্ট্রিতে কিন্তু হচ্ছে তোমার ওই রেঞ্জ দেওয়া আছে, বুঝছো, তো রেঞ্জটাও আসে ক্লাসের মাধ্যমে জেনে দাও একটু, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ। বেনি আসো কলে এখানে এভাবে লিখে রাখবা 380, 424, 450, 500, তো বেগুনি ক্ষেত্রে 380 থেকে 424, তারপরে মানে এইভাবে লিখবা 424 থেকে হচ্ছে তোমার 550 নীল, আসমানে হচ্ছে 450 থেকে 500। তো এটা হচ্ছে তোমার দেখে রাখবা, কারণ এটা তোমার কেমিস্ট্রিতে কিন্তু কাজে লাগবে। আর একটা পড়া তুমি যখন বারবার দেখতে থাকবা তখন দেখবে অটোমেটিক সে তোমার মাথায় চলে আসতেছে। আর তুমি যদি একটা পড়া অনেক দিন স্কিপ করো, ধরো যে এই কোষ এবং এর গঠন, এই যে শুরুতে পড়ছো মানে এইচএসসি লাইফে, মানে যারা এখন আছে এইচএসসি সেকেন্ড ইয়ার অথবা ফার্স্ট 26 আর 27, তোমাদের কিন্তু কোষ এবং এর গঠন চ্যাপ্টারটা অনেকটা বিভীষিকাম হয়, যে এত বড় চ্যাপ্টার, কারণ কি তোমরা ওটা বারবার রিভাইজ দাও, তুমি যদি বারবার রিভাইজ দাও তাহলে কিন্তু খুব সহজেই পারবা। তো আমার রিকোয়েস্ট থাকবে সবগুলো পড়া যখন এইভাবে পড়তে থাকবা, মিলাই পড়বা, তাহলে দেখবা তোমার জন্য কিন্তু অনেক সুবিধা হবে। আচ্ছা এরপরে আসো। আচ্ছা ইয়ংয়ের পরীক্ষায় সর্বোচ্চ তীব্রতা আই, যদি পটিতে ছিদ্রের বেদ দ্বিগুণ করা হয় তাহলে সর্বোচ্চ তীব্রতা কত হবে। তাহলে আই ইজ তোমার প্রপোর্শনাল টু, কিন্তু আমরা জানি অ্যাম্পলিটিউড, মানে বিস্তারের বর্গের সমানুপাতিক। তো এই বিস্তারটা আবার হচ্ছে তোমার এই বেধের হচ্ছে তোমার সমানুপাতিক, বেটা আমি যদি ডাব্লু ধরি। আচ্ছা তাহলে দেখো, তাহলে আই ইজ ইকুয়াল টু কিন্তু প্রপোর্শনাল টু হচ্ছে তোমার এই বেধের সাথে স্কোয়ারের সাথে সমানুপাতিক হচ্ছে। তাহলে বেডটা যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়ের ভ্যালুটা কত হবে, আয়ের ভ্যালুটা হচ্ছে তোমার 4, মানে বেডটাকে এভাবে বসে তাহলে 4 গুণ হবে, তাহলে মানে এখানে অ্যান্সারটা হচ্ছে তোমার 4i। আচ্ছা এরপর আমরা আসি,
আচ্ছা, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় যদি হচ্ছে পাশাপাশি দুটো উজ্জ্বল ডোরা সৃষ্টি করা হয় তাহলে উচ্চদয় থেকে উচ্চদয় থেকে আগত আলোক তরঙ্গদয়ের মধ্যবর্তী পার্থক্য কত হবে? তাহলে পার্থক্য কত হবে? পার্থক্য খুব সহজ, পার্থক্য হবে তোমার ল্যামডা। বইয়ে দেওয়া আছে কিন্তু λ/4, এর অ্যান্সার কিন্তু ভুল। তাহলে পার্থক্য কত হবে? ল্যামডা কিন্তু অ্যান্সার। আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, নিজের কোনটি পোলারাইজার নয়? তো আমি যখন হচ্ছে তোমার এই ভূত আলো বিজ্ঞান ক্লাস দিয়েছিলাম, আমি আসলে মানে বইয়ের অ্যান্সারটা দেখে মানে তোমাদেরকে বলে দিচ্ছিলাম যে এখানে ফ্রেশনেল পোলারাইজার টুরম্যালিনটা হবে, বাট টুরম্যালিনটা কিন্তু ভুল অ্যান্সার। এখানে টুরম্যালিন, ক্যালসাইট এবং নিকেল প্রিজম তিনটা কিন্তু পোলারাইজার। তো পোলারাইজার না কোনটা? ফ্রেশনেল প্রিজম। আচ্ছা, এবং আসলে খুবই মানে তোমাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ যে তোমরা হচ্ছে অনেকে এই ভুলটা ধরাই দিছিলা। তো আমরা যত টিচার হই না কেন আমাদের মধ্যে কিন্তু অনেক ভুল কাজ করে। তো আজকের ক্লাস এবং যে কোনো ক্লাসে যদি কোনো ভুল হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, যাতে অন্য যারা ক্লাসমেট আছে তারা, তুমি হয়তো এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারছো, বাট নিজের মধ্যে রেখে তুমি যে ফোকাস করে দাও তারা কিন্তু সবাই সেটা দেখলে কিন্তু তার পক্ষে খুব সহজ হবে হচ্ছে তোমার এই ভুলটা আইডেন্টিফাই করা। ধরো যে এই প্রশ্নটাই চলে আসলো এবং সে আমার ভুল অ্যান্সারটা দেখে গেল, তাহলে কি তার একটা মার্ক কাটে গেল না? আর সে যদি তোমার ধরো এই কমেন্টটা পড়ে, তার মানে কি হবে? সে হচ্ছে এই জিনিসটা শুধরাইতে পারবে এবং দেখা যায় যে যদি ফাইনাল পরীক্ষায় প্রশ্ন চলে আসে তাহলে কিন্তু সে এটা রাইট অ্যান্সার করতে পারবে, যেটা ক্রেডিট কিন্তু তুমি অবশ্যই পাও। তো কারো যদি কখনো ভুল হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাই দিবা। আচ্ছা, এরপরে আসো যে দেখো কোন তরঙ্গের সমবর্তন হয় না? তো বই কেন জানি পানি দিছে, বাট পানি কিন্তু ভুল অ্যান্সার। এটা হচ্ছে তোমার শব্দ তরঙ্গে কিন্তু কোনো সমবর্তন হয় না। আচ্ছা, এরপরে আসো। দেখো একটি গতিশীল ইলেকট্রনের ভর যদি এমই হয় তাহলে হচ্ছে তোমার নিচে কোনটি সঠিক? তা দেখো গতিশীল অবস্থায় কিন্তু ভরটা বৃদ্ধি পায়, তাই ভরে আপেক্ষিকতার সূত্র কিন্তু আমরা আইনস্টাইনের তোমার থিওরি অফ রিলেটিভিটি থেকে পাই। তাহলে ইলেকট্রনের নর্মাল ভর কত হচ্ছে? 9.11 × 10⁻31 কেজি, কিন্তু তার মানে কি তার থেকে বেশি হবে? তার থেকে বেশি হলে কত হবে? এই ক নাম্বারটা অ্যান্সার হবে। কিন্তু খ দেওয়া আছে, খটা কিন্তু ভুল, তার মানে এখানে অ্যান্সারটা হবে তোমার ক নাম্বারটা। আচ্ছা, এরপর আমরা আসি। দেখো একটি ইলেকট্রন এবং একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তাদের মধ্যে কোনটা সমান হবে? তো দেখো আমরা যদি ডি ব্রগলির সমীকরণটা লিখি যে তোমার P = h/λ, তাহলে এখানে কিন্তু এই যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট h, এটা কিন্তু হচ্ছে তোমার মানে কনস্ট্যান্ট, তো এটা হচ্ছে কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে দেখো যদি হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা সেম হয়, তরঙ্গ দৈর্ঘ্য সেম, তার মানে কি পিটা তাদের সেম হবে। পি মানে কি? পি মানে হচ্ছে তোমার ভরবেগ, তাহলে তাদের ক্ষেত্রে ভরবেগটা সেম হবে। তো কৌণিক ভরবেগ অ্যান্সার দেওয়া আছে, কিন্তু ভুল অ্যান্সার। মানে বুঝতে পারছো তো? ধরো যে এটাও কনস্ট্যান্ট আর তরঙ্গ দৈর্ঘ্য সমান, তার মানে কি এটা আমরা কনস্ট্যান্ট হতে পারছি, তার মানে কি 1/1 করলে কি হয়? এটা কিন্তু 1ই হয়ে যাচ্ছে, তার মানে দুইটার তরঙ্গ ভরবেগটা কিন্তু সেম হবে। আচ্ছা, এরপর আমরা আসি। আচ্ছা, বলছে ক্যাথোড রশ্মি। আচ্ছা, ক্যাথোড রশ্মি মেইনলি হচ্ছে তোমার ইলেকট্রনের প্রবাহ বলছে। তো ক্যাথোড রশ্মি হচ্ছে তোমার ক্যাথোড রশ্মির নলে হচ্ছে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি। উৎপন্ন ইলেকট্রনের গতিশক্তি কার সমানুপাতিক হবে? তো দেখো ইলেকট্রনের গতিশক্তির সূত্রটা হচ্ছে তোমার ই কে সমান ইভি, তাই না? তো ই হচ্ছে তোমার ইলেকট্রনের চার্জ বা আধান। তো এখানে দেখো ইটা যদি কনস্ট্যান্ট হয়, ইলেকট্রনের চার্জটা তো আমরা জানি, তো এখানে হচ্ছে তোমার তাহলে ই কেটা কার সমানুপাতিক হচ্ছে? ই কে সমান কিন্তু ভি এর সমানুপাতিক হচ্ছে। তো এখানে বই অ্যান্সারটা √v দেওয়া আছে, √v ভুল অ্যান্সার, এখানে অ্যান্সারটা হচ্ছে তোমার ভি এর সাথে সমানুপাতিক। আচ্ছা, এরপরে আসো যে দেখো বলছে কি একটি প্রোটনের গতিশক্তি হচ্ছে তোমার m0c² এর সমান হলে এর হচ্ছে তোমার ভরবেগ কত? আচ্ছা, তো এমনিতেই প্রোটনের স্থির শক্তি হচ্ছে তোমার কত? ইপি সমান আমরা কিন্তু জানি m0c²। তো এখানে গতিশক্তিটাও সেম, তার মানে হচ্ছে ই কেও সমান m0c²। তার মোট শক্তিটা কত হচ্ছে? তাহলে দেখো ই সমান কি আমরা জানি? ই সমান আমরা জানি যে p²c² প্লাস হচ্ছে তোমার m0² c⁴। তো দেখো এখানে হচ্ছে এই দুটো যদি আমরা যোগ যোগ করলে কত হচ্ছে? আচ্ছা, যোগ করলে হচ্ছে তোমার 2m0c², এটার উপর স্কোয়ার যদি করি তাহলে হবে তোমার p²c² প্লাস হচ্ছে তোমার m0² c⁴। তাহলে দেখো এখানে করলে কত হচ্ছে? 2m0² c⁴ সমান p²c² প্লাস m0² c⁴। তো দেখো এই m0² c⁴ যদি আমরা হচ্ছে তোমার 4m0² c⁴ বাদ দিই তাহলে কত হবে? p²/c² সমান হবে হচ্ছে তোমার 3m0² c⁴। তো c² এখান থেকে যদি বাদ দিই তাহলে হচ্ছে p² সমান দাঁড়াচ্ছে যে 3m0² c², মানে কত যাচ্ছে? তাহলে p সমান আমরা যদি রুটটা করি তাহলে দাঁড়াবে হচ্ছে তোমার √3m0c। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হচ্ছে তোমার খ নাম্বারটা √3m0c। বই দেওয়া আছে √3/2, এটা কিন্তু ভুল অ্যান্সার। তো
তাহলে এটা আমরা বুঝতে পারলাম, এই সূত্রটা অ্যাপ্লাই করলে কিন্তু আমরা এটা পেয়ে যাব। আচ্ছা, এরপরে আসো যে নির্দিষ্ট কম্পাঙ্কের আলো আপতিত হলে নিচের কোন ধাতু থেকে সর্বাপেক্ষা কম শক্তির ইলেকট্রন হচ্ছে নির্গত হবে। তো আমরা কি জানি, যারা হচ্ছে তোমার ক্ষার ধাতু তাদের হচ্ছে তোমার ইলেকট্রনের সংবেদনশীলতাটা বেশি। তাহলে এখানে পটাশিয়াম, তারপর সোডিয়াম, সিজিয়াম এগুলো কিন্তু ক্ষার ধাতু, মিথ ক্ষার মানে হচ্ছে তোমার যে একদম বাম সাইডে থাকে। অ্যালুমিনিয়ামটা কিন্তু 3 নাম্বার হচ্ছে তোমার গ্রুপে আসে, তো স্বাভাবিকভাবে এর হচ্ছে তোমার কম শক্তি ইলেকট্রনটা এখান থেকে নির্গত হবে, এটা কিন্তু তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো হাইড্রোজেন পরমাণুর প্রথম উত্তেজিত এবং দ্বিতীয় উত্তেজিত কক্ষপথের ব্যাসার্ধের অনুপাতটা কত। তো দেখো উত্তেজিত মানে কি, সে তার অলরেডি তার কক্ষপথ থেকে অন্য কক্ষপথে চলে গেছে, তার প্রথম উত্তেজিত কক্ষপথ মানে কত, n = কত হবে, n অন ইকুয়াল টু হচ্ছে তোমার 2 হবে, আর দ্বিতীয় উত্তেজিত হলে n2 = 3 হবে। তাহলে ব্যাসার্ধের অনুপাত, তাহলে r ইজ প্রপোর্শনাল টু আমরা কি জানি n², তাই না? তাহলে r1/r2 তাহলে কত হবে, n1² / n2², তার মানে কত হচ্ছে তোমার 4/9, তার মানে হচ্ছে অনুপাতটা কত হচ্ছে তোমার, ব্যাসার্ধের অনুপাতটা হচ্ছে তোমার 4/9। তাহলে বইয়ে এটা হচ্ছে তোমার দেওয়া আছে, মনে নেই সম্ভবত কর মধ্যে কোনো একটা দেওয়া আছে, বাট এখানে অ্যান্সারটা কিন্তু যেহেতু উত্তেজিত বলছে এর জন্য হচ্ছে তোমার 4/9 হবে। আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান বলছে রেডিয়ামের গড় আয়ু এবং অধ্যায়ের অনুপাতটা কত। তো খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। গড় আয়ু সূত্রটা আমরা কি জানি, টাউ সমান আমরা জানি 1/λ কিন্তু, আর যেটা হচ্ছে তোমার অধ্যায়ু সূত্র T½ = 0.693 বাই হচ্ছে তোমার ল্যামডা। তখন বলছে গড় আয়ু এবং অধ্যায়ু হচ্ছে তোমার অনুপাত। তো গড় আয়ু সূত্রটা আমরা কি জানি যে তো দেখো 1/λ ডিভাইডেড বাই 0.693/λ, তোমার ল্যামডাটা আমরা কাটে দিচ্ছি, কাটে দিলে কি থাকবে 1/0.693, এটা করলে আসা তোমার 1.44। তো বইয়ে 0.367 আছে, এটা ভুল অ্যান্সার, এখানে হচ্ছে 1.44, এখানে অবশ্যই 144 আছে, এখানে হচ্ছে 1.44 ধরি, তাহলে এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার। তো এই সূত্রটা অ্যাপ্লাই করলে কিন্তু এটাই আসতেছে, ঘ নাম্বার আসতেছে। আচ্ছা, এরপরে আসো, বলছে একটি তেজস্ক্রিয় মৌল অধ্যায়ু বলছে হচ্ছে তোমার 1.8 দিন আর 5.4 দিন পর কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে। তো এখান থেকে আমরা বের করবো যে n বের করবো, n মানে কি অধ্যায়ুর সংখ্যা, অধ্যায়ুর সংখ্যা কত, এটা হচ্ছে তোমার মোট মানে দিন, মোট দিন হচ্ছে 5.4 ডিভাইডেড বাই অধ্যায়ু নাম্বার, তাহলে 1.8, তাহলে n সমান আমরা পাচ্ছি 3। তাহলে আমরা এখন অ্যাপ্লাই করবো যে কতটুক ক্ষয়প্রাপ্ত অলরেডি হয়েছে, আচ্ছা মানে কতটুক এখন বাকি আছে এটা বের করবো। তাহলে বের করার সূত্রটা কি 1/2/n, এটার সূত্রটা অ্যাপ্লাই করবো। তাহলে n সমান আমরা 3 পাইছি, তাহলে হচ্ছে তোমার 1/8 হবে। তার মানে এই অংশটুকু বেঁচে আছে, এই অংশটুকু বেঁচে থাকে, তাহলে ক্ষয়প্রাপ্ত কতটুকু হয়েছে, ক্ষয়প্রাপ্ত হয়েছে 7/8 অংশ। তাহলে এটা কিন্তু 1/8 আছে, এটা ভুল আছে, এই অংশটা বাকি আছে। তো এই জিনিসটা অ্যাপ্লাই করে তুমি সহজে অ্যান্সারটা করতে পারবে, এবং সামনে এরকম একটা ম্যাথ আছে, ওটাও মানে তোমরা বুঝাই দিব, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। আচ্ছা, এরপর দেখো সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে কোনটি হচ্ছে তোমার সঠিক নয়। তো চার্জ অনির্ভর, এটাও ঠিক, এটা হচ্ছে তোমার মানে আকর্ষণধর্মী, এটাও ঠিক। তারপর যে বলছে বৃহৎ পাল্লা সম্পন্ন, বাট এটা কিন্তু পাল্লা আমরা কত জানি 10⁻15 মিটার, মানে খুবই ছোট। তো স্বাভাবিকভাবে এটা কিন্তু রাইট অ্যান্সার হওয়ার কথা, বাট বই কিন্তু বলছে সবচেয়ে শক্তিশালী বল, সবল নিউক্লিয় বলটা কিন্তু আসলে সবচেয়ে শক্তিশালী বল। সো এখানে অ্যান্সারটা কিন্তু এটা কিন্তু হবে না, কারণ বলছে কোনটি সঠিক নয়, সঠিক নয় কথা বৃহৎ পাল্লা সম্পন্ন, এর পাল্লা তো অসীম না, এটা তো ছোট, অনেক ছোট, নিউক্লিয়াসের মধ্যে থাকে। তো স্বাভাবিকভাবে অ্যান্সারটা এখানে হবে তোমার গ নাম্বারটা। আচ্ছা, এরপরে আমরা আসি। আচ্ছা, এখন বলছে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম এবং দ্বিতীয় উত্তেজিত স্তরের শক্তির অনুপাতটা কত। আগের বার বলছিল ব্যাসার্ধ, এবার বলছে শক্তি। তো দেখো শক্তির ক্ষেত্রে আমরা কি জানি, ইজ প্রপোর্শনাল টু কিন্তু 1/n² জানি, তাই না? তাহলে E1/E যদি E2 করি আমরা, তাহলে দেখো তাহলে এখানে n2² উপরে যাবে আর n1² নিচে যাবে। তাহলে n2² মানে কত, n2 = 3, তাহলে হচ্ছে তোমার উপরে যাবে হচ্ছে তোমার 9 আর নিচে যাবে 4, তাহলে এখানে শক্তির অনুপাতটা কত হচ্ছে তোমার 9:4। কিন্তু খুবই সহজ অ্যান্সার, মানে আমাদের মাথায় রাখা লাগবে যে স্তর চাইছে, কক্ষপথ চাইছে না উত্তেজিত চাইছে। উত্তেজিত হইলে কিন্তু সেক্ষেত্রে একটা লেভেল উপরে চলে যাবে। আচ্ছা, এরপরে আমরা আসি যে হাইড্রোজেনের n তম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ কোনটা। তো এটা হচ্ছে তোমার কেমিস্ট্রি থেকেও দেখে আসছো। তো এটা অ্যান্সারটা হবে r = n²/0.53 আর্মস্ট্রং। বই কিন্তু হচ্ছে n দেওয়া আছে, মানে ক নাম্বারটা দেওয়া আছে, ক নাম্বারটা কিন্তু হবে না। আচ্ছা, এরপর আমরা আসি যে রেডিয়ামের অর্ধজীবন বছর 1500 বছর, এর গড় জীবন কত। তো অধ্যায় সূত্রটা আমরা কি জানি, যে T½ = তোমার 0.693/λ। আচ্ছা, আর গড় জীবনের সূত্রটা হচ্ছে 1/λ। তাহলে আমরা যদি 1/λ সূত্রে আনতে পারি তাহলে কিন্তু সুবিধা হবে। তাহলে T½ এর ভ্যালু কত দেওয়া আছে দেখো, 1500 দেওয়া আছে, আর
হচ্ছে তোমার 0.69 থিটা যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে কিন্তু 1/λ বা গড় জীবনের সূত্রটা চলে আসতেছে। তার মানে আমার 1500 ভাগ 0.693 করলেই হচ্ছে। তো এখানে আসলে সমস্যা হয়ে যায় যে সবগুলো রেঞ্জে কিন্তু দেখো সেম 2294, 90, 2300, আবার অ্যান্সারটা কিন্তু ভুল। কারণ অ্যান্সারটা কত আসে দেখি, অ্যান্সারটা আসছে তোমার 2164। তো এখানে কোথাও কিন্তু 2164 নাই। সো এখানে মানে বই 594 দেওয়া আছে, বাট অ্যান্সারটা কিন্তু আসলে ভুল। তো তোমরা জেনে রাখো এখানে অ্যান্সারটা হবে তোমার 2164। আচ্ছা, এরপরে আমরা আসি ওই ম্যাটটা আবার বলছিলাম যে টিটিএম এর অধ্যায় বলছে 12.5 বছর, তাহলে 50 বছর পর কতটুকু অবশিষ্ট থাকবে। তাহলে আমরা এখানে কী করবো, এনটা বের করবো। এনটা বের করে 1/2 এর ওপর এনটা বসাই দিলে কিন্তু অ্যান্সারটা চলে আসতেছে। তাহলে অধ্যায় সংখ্যা এন সমান আমরা কত পাচ্ছি, এন পাচ্ছে তোমার 50 ভাগ 12.5। এটা করলে আসে হচ্ছে তোমার 4। তাহলে কতটুকু বাকি থাকতেছে 1/2/n, তাই না? তার মানে হচ্ছে 1/2/4 করলে কত, 1/16। তাহলে বাকি তোমার কত অংশ অবশিষ্ট থাকে, 1/16 অংশ। বই হচ্ছে 1/32 দেওয়া আছে, 1/32 কিন্তু রাইট অ্যান্সার হবে না। আচ্ছা, এরপরে আমরা আসি, বলছে যে এই যে মানে বাইনারি বলছে আসলে 1001 মাইনাস 1011 এটা করলে কত হয়। তো এখানে তোমরা একটা জিনিস দেখো, এটা যদি আমরা মানে ডেসিমালে করি এটার ভ্যালু আসবে 9, আর এটার ভ্যালু আসবে হচ্ছে তোমার 11 আসবে। তো 9 মাইনাস 11কে আমরা কীভাবে 2s কমপ্লিমেন্ট দিয়ে করবো। 2s কমপ্লিমেন্ট দিয়ে করলে কিন্তু কখনোই মানে ওটা হচ্ছে 8 ডিজিটের সংখ্যা আসবে। 8 ডিজিটের সংখ্যা কিন্তু সামনে এখানে নাই, মানে -2কে কিন্তু এটা তুমি কোনোটা দ্বারাই কিন্তু -2 জাস্টিফাই করতে পারবে না। তো বই যেহেতু অ্যান্সারটা হচ্ছে তোমার সম্ভবত ঘ দেওয়া আছে, বাট এটা কিন্তু জাস্টিফাইড অ্যান্সার না। তো এটা কিন্তু একটা ভুল অ্যান্সার, এটা জেনে রাখো তোমরা, লাগবে না এরকম। আচ্ছা, এখানে বলছে ট্রানজিস্টরের প্রবাহ লাভ বিটা কত। তো বিটার সূত্রটা হচ্ছে তোমার IC/IB, ডেল্টা থাকবে সামনে। তো এখানে কোথাও IC/IBটা কিন্তু দেওয়া নাই, তো এখানে রাইট অ্যান্সার কোনোটাই নয়, এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে আসো লাস্ট চ্যাপ্টার চলে আসছি, যে কৃষ্ণবিবর অঞ্চলে সীমানাকে কি বলে। এটাকে বলা হচ্ছে তোমার ঘটনা দিগন্ত বলা হয়। সোয়াচিল ব্যাসার্ধ দেওয়া আছে, কিন্তু রাইট অ্যান্সার না। এই সীমাটাকে বলা হচ্ছে তোমার ঘটনা দিগন্ত। আচ্ছা, এরপরে আসো, একটি নক্ষত্রের ভর বলছে 9 × 10⁻30 কেজি, সংকট ব্যাসার্ধ কত। তো সংকট ব্যাসার্ধ আর এর সূত্রটা কি জানি, যে 2gm/c²। জি ভ্যালুটা কত, 2 × 6.67 × 10⁻⁻11 ইন্টু মাসটা কত, 9 × 10⁻30 ডিভাইডেড বাই হচ্ছে তোমার c², মানে 3 × 10⁻8 এর বড় স্কোয়ার। তো এটা করলে হচ্ছে অ্যান্সারটা আসে তোমার 13.34 কিলোমিটার, বাট বই অ্যান্সারটা দেওয়া হচ্ছে তোমার 6.67, এটা কিন্তু ভুল অ্যান্সার। তাহলে এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করলে রাইট অ্যান্সারটা কত হয়, 13.34, এই নাম্বারটা কিন্তু রাইট অ্যান্সার হয়। আচ্ছা, আমরা এরপরেরটাতে আসি, যে মহাবিশ্বের গড় ঘনত্ব এবং সংকট ঘনত্ব সমান হলে এর আকৃতি কেমন হবে। এর আকৃতি হবে কিন্তু সমতল। তো এটা খুবই মানে বেসিক প্রশ্ন, এটা ভুল করার প্রশ্ন ওঠে না। সো এটা যদিও অনুসারে ভুল দেওয়া আছে, তোমরা কিন্তু সমতলটাই দেখাবা। আচ্ছা, এরপরে আসো লাস্ট কোয়েশ্চেন, একটি তারকা শ্বেত বামন হওয়ার সত্য কী। তো সত্যটা কী হবে, তার যে ভরটা আছে এটা হচ্ছে তোমার চন্দ্রশেখর, মানে 1.4 ms এর থেকে ছোটো হইতে হবে। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে তোমার সি নাম্বারটা আছে, এখানে কিন্তু বি নাম্বারটা হচ্ছে তোমার ভুল। তো এই কয়টাই ছিল আসলে মানে আমি আসলে অনেক চেষ্টা করছি খুঁজে বের করা। তো এর বাইরেও যদি তোমার কোনো প্রশ্ন থাকে আমাকে জানাই দিও, তাহলে আমি ওগুলো একটা সেপারেট ভিডিও করব। তো এক্ষেত্রে তোমরা যেহেতু তোমাদের একটা রিকোয়েস্ট ছিল যে নাম্বারটা হচ্ছে তোমার মানে উল্লেখ করা, তো নাম্বারটা কিন্তু আমরা উল্লেখ করে দিছি। যে তোমরা কী করবো, তোমরা যখন এই ভুলগুলো দেখবা তখন তোমার মানে পাশে ওই জিনিসটা আইডেন্টিফাই করে রাখবা, তাহলে ওই জিনিসটা তোমার খুঁজে পাই, তার কোনো বেগ পোহাতে হবে না। তো আশা করি তোমার সবাই ভিডিওটা ভালো লাগছে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।